প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক এম.এ. আজিজ। ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম আপনাকে পড়ে শোনাই, তারপর আমরা আলোচনায় যেতে চাই। প্রথম আলো, সংসদ হবে 2 কক্ষের, মোট আসন 505, সংস্কার কমিশনের খসড়া। অপরাধ জগৎ, পেশাদার অপরাধীরা তৎপর, উদ্বেগ। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন শপথ স্থগিতর পর এবার নিয়োগ বাতিল 6 সদস্যের। দৈনিক সমকাল, চিকিৎসা ব্যয়ের বোঝা বাড়ছে রোগীর উপর, সচিবালয়ের 589 সিসি ক্যামেরায় অন্ধ। যুগান্তর, গ্যাস বিদ্যুৎ খাতে অস্থিরতা, হাসিনা পরিবারের বিরুদ্ধে আরও 3 মামলা। কালের কণ্ঠ শিরোনাম, নির্বাচনের চাপ প্রবল হচ্ছে, অনশন প্রত্যাহার, শাটডাউন চলবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। দৈনিক ইত্তেফাক, বদলি বন্ধ, ভোগান্তিতে প্রাথমিক বিদ্যালয়ের লাখো শিক্ষক, জবি শিক্ষার্থীদের 36 ঘন্টা গণঅনশন, আশ্বাসে স্থগিত। মানব জমিনের শিরোনাম, কারো সাহায্য ছাড়া হাঁটার চেষ্টা খালেদার, দিল্লির বাংলাদেশ দূতকে পাল্টা তলব। দৈনিক জনকণ্ঠ, জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দেবেন ছাত্ররাই। বাংলাদেশ প্রতিদিন, দেয়ালে পিঠ ব্যবসায়ীদের, কম ভোটে নির্বাচন বাতিল, পুলিশে জোর জবাবদিহিতে। আমাদের সময় শিরোনাম, উভয় সংকটে পুলিশ, রমজানে নিত্যপণ্যের দাম নিয়ে শঙ্কা। কালবেলার শিরোনাম, ব্যাংক লুটতে 20 কোম্পানি খোলে নূরজাহান গ্রুপ। সময়ের আলো, ছাত্র জনতার গণঅভ্যুত্থান, ক্যাম্পাসে ফিকে হচ্ছে প্রত্যাশা, রোহিঙ্গা নিয়ে জাতিসংঘের মানচিত্রে মিথ্যাচার। দিনকাল, অনাদায়ী 50,000 কোটি টাকা রেখেই বাড়তি চাপ এনবিআরের, পলাতক হাসিনা সহ জড়িতদের কল রেকর্ড প্রসিকিউশনার হাতে। দেশ রূপান্তর, সম্পর্ক স্বাভাবিক হবে নির্বাচিত সরকার এলে, ভারতের সেনাপ্রধান বলেছেন। খবরের কাগজের শিরোনাম, সরকারের সামনে 3 চ্যালেঞ্জ, হাসিনা সহ সংশ্লিষ্টদের কল রেকর্ড পরীক্ষার নির্দেশ। আমার দেশ, ইন্ডিয়ান এয়ারফোর্স রেডি, সাবধানে কথা বলো। দৈনিক করতোয়া, দিল্লিতে বাংলাদেশের রাষ্ট্রদূতকে পাল্টা তলব। রূপালী বাংলাদেশ, ভয়ঙ্কর লুটেরা নারী চক্র, 2 ঘন্টা পর অনশন কর্মসূচি প্রত্যাহার জবি শিক্ষার্থীদের। দৈনিক ইনকেলাব, উৎপাদনমুখী শিল্পের জন্য আত্মঘাতী, জ্বালানির মূল্য বৃদ্ধি, 18,000 কর্মীকে প্রবেশের সুযোগ দিতে মালয়েশিয়ার প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান। আপনি শিরোনাম শুনলেন। আমাদের আগামীর সংসদ কেমন হবে, আইন প্রণয়ন কিভাবে হবে, তার একটি সংস্কার কমিশনের খসড়া একটি রিপোর্ট বেরিয়েছে প্রথম আলোতে, এটা নিয়ে একটু আলাপ করতে চাই। সংসদ হবে 2 কক্ষের, মোট আসন 505। সংসদের নিম্নকক্ষে আসন 400, উচ্চকক্ষে 105, 100 সংরক্ষিত নারী আসনে সরাসরি ভোট, আনুপাতিক পদ্ধতিতে ভোট হবে উচ্চকক্ষে। ধন্যবাদ আপনাকে। উচ্চকক্ষে 100 আর বাকি 405 এর ভিতরে রাষ্ট্রপতির কাছে 5 থাকবে। হ্যাঁ, 5 থাকবে এবং এর ভিতরে 100 থাকবে নারীদের জন্য সংরক্ষিত। সেটা ভোট হবে, সরাসরি ভোটে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে আগে তো নারী কোঠায়, আমি নিচের থেকে আসি, নারী কোঠায় 50টা সংরক্ষিত ছিল, 300-র অধিক তাদেরকে পার্টির থেকে আনুপাতিক হারে নমিনেশন দেওয়া হতো। এখন সরাসরি যদি নির্বাচন দেওয়া হয় তাহলে নারী কিন্তু সংখ্যা খুব কম, তারা কতটুকু ইলেকশনে রিটার্ন করবে এখনো কিন্তু সমাজটা ওই যে যায় নাই। নারী প্রার্থী দিলে সবাই পাশ করবে, আমার মনে হয় নারীর অনুপাত কমে যাবে আরো, আমার অনুমান। মানে আপনি কি বলতে চাইছেন যে নারী পাওয়া যাবে না, যোগ্য নারী পাওয়া যাবে না? যোগ্য নারী পাওয়া গেলেও, যোগ্য হয়তো আমি অযোগ্য বলতে চাই না, ভোটে হয়তো নারীরা বেশি হেরে যাবে। আচ্ছা, আমার আপনি যেটা বললেন সমাজ এখনো সেভাবে দাঁড়ায় নাই। দ্বিতীয়টা, আরেকটা আমি শুনেছি আলাদাভাবে, যে দৈব চয়ন ভিত্তিতে নারীদের এই 100 এলাকা নির্ধারণ করা হবে, এলাকা বাছাই করা হবে। এখন আমার প্রশ্ন, ধরেন খালেদা জিয়া নির্বাচন করবে, দৈব চয়ন ভিত্তিতে তার আসন থাকলো, সে নারী,
ফখরুল ইসলাম আলমগীর না না ওইটা বাদ দিলাম, কথার কথা দৈবচনের কথাই যদি আপনি বললেন, আমার হঠাৎ মনে হলো যে ঠিক আছে জামাতের আমির যেখানে ভোট করবেন, জামাতের আমির বা তারেক রহমান বা ফখরুল ইসলাম আলমগীর সেই সিট পড়ে গেল, তখন কি ওখানে ওনারা আউট? সুতরাং আমার মনে হয় যে এইটা একটা পার্টিকে কোঠা নির্ধারণ করে দেওয়া যে তারা তাদের যোগ্য প্রার্থী বাছাই করবে। কারণ আমাদের তো এলাকায় ধরেন রংপুরের লোক নিয়ে চিটাগাঙে নমিনেশন নারীকে দিলে তার অবস্থা আরও বিধ্বস্ত হবে। সুতরাং রাজনৈতিক দলকে দেওয়া উচিত যে আপনারা এত % নারী আপনাদেরকে নমিনেশন দিতে হবে, তারা উপযুক্ত দেখে দিবে। ১, ২ হচ্ছে যে ধরেন উচ্চকক্ষ হবে ডাইরেক্ট ভোটে ১০০ সিট, আর নিম্ন কক্ষ হবে ৪০৫ নারী সহ। এখন এই দুটো নির্বাচন একসাথে হবে না দুই সাথে, যেমন আমেরিকায় একসাথে হয়, একসাথেও হবে কিনা দুই সাথে হবে, এটা প্রশ্ন। এখন তাহলে তো আবার ফের ১০০ সিটের জন্য কিন্তু এই যে ৩০০ সিটের আসন কিন্তু ভাগ করতে হবে। আমরা অনুমান ধরে নিচ্ছি যে এখনকার এক্সিস্টিং ৩ আসন ১ আসন হবে উচ্চকক্ষের জন্য। এখন উচ্চকক্ষের কাজ কি নিম্নকক্ষের কাজ কি এটা নির্ধারিত হবে। আমরা আমেরিকান সিস্টেমে শুধু কল্পনা করতে পারি যে কোনো বিল, আইন, নমিনেশন, মন্ত্রীদের নমিনেশন এটা নিম্নকক্ষে যায়, যদি এটা 63% ভোট পাস হয় তাহলে আবার উচ্চকক্ষে যায়, উচ্চকক্ষে ডিবেট হয়। সেখানে তো একটা ফ্রিডম আছে, ওখানে তো 70 অনুচ্ছেদ নাই, পার্টির প্রতি এত লয়ালও না। সুতরাং তারা প্রকৃতপক্ষে ডিবেট করে যদি পাস না হয় পাস হলো না, পাস হলে পাস হলো। হ্যাঁ, তা আমাদের এখানে যেটা হচ্ছে যে রাজনৈতিক দলগুলো কিন্তু গণতান্ত্রিক হতে হবে। তাহলে অর্থাৎ ধরেন যেটা বলতে চাইছেন যে রাজনৈতিক দলগুলো সেই অর্থে তৈরি কিনা। এখন ধরেন আপনি এমপি হলেন, আচ্ছা, আপনার মাথার উপরে আপনি ধরেন জামাত ইসলামের থেকে আপনি এমপি হইলেন, আর জামাতের ইসলামের আমিরের কথা বলে যদি কথা বলতে হবে তাহলে তো আপনার ফ্রিডম থাকলো না। তাহলে তো জামাত ইসলাম এই প্রস্তাব দিয়েছে, আপনি তার বিরোধিতা করতে পারবেন। যাই হোক, এটা যেহেতু এখনো প্রস্তাবের মধ্যে আছে, অনেক তো আলোচনা হবে, অনেক কাটাছেঁড়া হতে পারে, তবু আমরা ডিসকাস করতে পারি। যেহেতু এই যে সংবিধান সংস্কার কমিশন, তারপর নির্বাচনী ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্যরা তো টেলিভিশনে এসে কথা বলেছে, এবং আমরা শুনেছি বন্ধু বান্ধব আছে, আইডিয়া নিতে পারি। কারণ এটা হলো খসড়া, এটা যখন আলোচনায় যাবে তখন ধরেন এই যে আনুপাতিক নির্বাচন তো আমাদের দেশবাসী বোঝে না, আমি এটা লিখেছি। আনুপাতিক নির্বাচন হইতে রাজনৈতিক দলের প্রতীক হবে প্রার্থী, ধরেন তার আগে একটা প্রার্থী লিস্ট দেওয়া হবে। হ্যাঁ, প্রত্যেকটা পার্টি 100 জনের একটা লিস্ট সিরিয়াল দিবে। এখন যখন ইলেকশন কমিশনে যে পার্টি যত % ভোট পাবে ওই উপর থেকে ততগুলোকে মানে ক্যালকুলেটেড হিসাব শুরু হবে এখান থেকে। সেই নিয়মটা নিশ্চয়ই আস্তে 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 সবার কাছে প্রকাশ হবে এবং খুব সহজবোধ্য হয়ে যাবে। আমরা আশা করি, যেহেতু একটা প্রস্তাব নিয়ে অনেক আলোচনা হবে। আমরা পরের আলোচনায় যেতে চাই। বিএনপি নির্বাচন চাই এ বছরের মধ্যেই সমকালের রিপোর্ট, এবং নির্বাচনের চাপ প্রবল হচ্ছে কালের কণ্ঠ রিপোর্ট। সরকারের সামনে 3 চ্যালেঞ্জ খবরের কাগজ একটি শিরোনাম করেছে। আপনি যদি 3 চ্যালেঞ্জের কথাটা যদি আপনাকে আমি একটু পড়ে শোনাই, খবরের কাগজ 3 চ্যালেঞ্জটা কি বলেছে। এখানে যেটা বলা হচ্ছে যে গতি পায়নি অর্থনীতি, জনপ্রশাসন পুলিশে অস্থিরতা কাটেনি, এবং স্থিতিশীল হয়নি রাজনীতি। না, বিষয়টা হলো এখানে তিনটা চ্যালেঞ্জের ভিতরে শেষটাই আসল কথা। রাজনীতি স্থিতিশীলতা আসে নাই। অর্থাৎ এই যে নির্বাচনের দাবি, জামাতও বলেছে নির্বাচন দিয়ে যার যার প্রফেশনে ফিরে যান, বলেছে এই কথা, জামাতের আমিরই বলেছে। তো সুতরাং দেশটা তো একটু কি জামাতে একটু বললো আগে যেমন বলা হয়েছিল সংস্কার আগে তারপর নির্বাচন, আগে জামাত নির্বাচনকে ডিলে করার চেষ্টা করেছে। এখানে যদি আমি বলি যে নির্বাচনের প্রথম সময়, অর্থাৎ এই সরকারের প্রথম সময়ে জামাত ইসলামের প্ল্যান ছিল ইসলামিক দলগুলোকে, পত্রিকায় যেগুলো লিখছে, এই দলকে ঐক্যবদ্ধ করা। কিন্তু সেই জায়গায় আমার কাছে মনে হলো না যে জামাত সবগুলো দল তো তাদের সুরে কথা বলছে না, এটাই আমি বলতে পারি। তো এখন তারাও বুঝছে যে দেশটা, তারাও তো রাজনীতি করে, দেশটা তো ঠিক মতো চলছে না,
চললে কিন্তু আরো সময় দিত এই সরকারকে। এই সরকার পুরোটা লেজে গোবর করে ফেলছে। এই দেশটা তো আর কিছু এদের হাতে থাকলে তো দেশটা ফেল স্টেট হয়ে যাবে। আপনি বলেন কোন জায়গাটা ঠিক আছে? মানে আপনি দেশটা ঠিক মতো চলছে না, যেমন ধরেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ঘটনা নিয়ে যে অস্থিরতা দেখা দিয়েছে, সেখানে যে স্লোগান উঠেছে, সেই স্লোগান তো এই মুহূর্তে অত্যন্ত আপত্তিকর স্লোগান। না, আপত্তিকর স্লোগান তো হবেই। কারণ ধরেন আপনার ছাত্ররা সমন্বয়ক, আচ্ছা, তাই না? 3 জন উপদেষ্টা আছে। একজন সম্পর্কে তো প্রচুর অভিযোগ উঠেছে। তিনি এও বলা হয় যে রাস্তার থেকে রুটি কিনে খাইতো না, এই সব বিষয় বোধহয় এইভাবে এখন তিনি সরকারি কোষাগার থেকে টাকা দিয়ে হেলিকপ্টার ভ্রমণ করতেছে এবং 20টা কম্বল দিতে হেলিকপ্টার প্যাড বানায় হেলিকপ্টার ভাড়া দিয়ে হেলিকপ্টার নামাইতে হইতে। তো সে তো ফাঁসে গেছে। তো যখন কোনো সরকার আসবে এটা তো অডিট করবে, তো অডিট করলে তো সে ফাঁসবে। যেখানে হেলিপ্যাড নাই, আপনি হেলিপ্যাড ভাড়া করে এয়ারপোর্ট ইয়াতে ভাড়া করে নিয়ে গেছেন, হেলিকপ্টার ভাড়া করে নিয়ে আপনি 6 দিনে 18 জায়গায় গেছেন। কেমন বলেন? কি জরুরি এখন আমরা নির্বাচনের প্রসঙ্গে আপনি দিলেন 1 লাখ টাকার কম্বল, আপনি খরচ করে এলেন 30 লাখ টাকা। এটার হিসাব দেবেন না? আপনি সরকারি পয়সার হিসাব দেবেন না? পাবলিকের হিসাব দেবেন না? ওই যে একটা সিনেমা ছিল, আপনার মনে হয় এরকম আছে, আমি প্রসঙ্গক্রমে বলি, যে ওই মেসে থাকেন রাজ্জাক সাহেব, না অভিনয় করেন, সাইফুদ্দিন সাহেব এসছেন, এসে বলতেছেন যে একটা মশারি তার অন্তর ফাটা, একটা অমুক, সব টুকি নিয়ে যাচ্ছি, সব কিন্তু বলে দেব। ওইটাই তো আমি এই জন্য আমি বলি যে নিউজে আপনার প্রধান উপদেষ্টা একটা সাক্ষাৎকার দিয়েছিলেন। তাকে নুরুল কবির সাহেব সম্পাদক তিনি প্রশ্ন করেছিলেন, হ্যাঁ নিউজের সম্পাদক প্রশ্ন করেছিলেন যে এই যে বাজার ব্যবস্থা অসহনীয় হয়ে গেছে, এটার আপনারা কি পদক্ষেপ নেবেন? তো তখন তিনি বলেছিলেন যে আমরা এটা এখনো বুঝতে পারি নাই, বোঝার চেষ্টা করছি এখনো। হ্যাঁ, উনি বলেছেন এই 3-4 দিন আগে। তো এই জন্য আমি বলছি ওনারা এখনো বুঝতে চাচ্ছেন, বুঝতে চেষ্টা করছে, কিন্তু দেশ তো আর সেই জায়গা নাই। সরকারের দায়িত্ব নিয়েছে, ডে 1 থেকে সরকারের দায়িত্ব পালন করতে হবে, ওনারা পালন করতে পারছেন না। হ্যাঁ, আমার কাছে মনে হয় একমাত্র বাংলাদেশ ব্যাংক ছাড়া ঠিক মতো কোনোটাই চলছে না। তবুও ভালো বাংলাদেশ ব্যাংক ঠিক মতো চলছে আমার কাছে মনে হয়েছে, কারণ অর্থনীতির অবস্থা যা, তারপর ব্যাংকের রিজার্ভটা ধরে রাখছে, এটা একটা বড় পাওনা। এই জন্য আমি বলছি যে দেশটা যদি ঠিক মতো চলতো, জনগণ, রাজনৈতিক দল আরো সময় দিত, সংস্কার আরো করা যেত। এই সংস্কার যে করতেছে, যেগুলো মিলবে না এগুলো তো ট্রাশ বাস্কেট ব্যাপারে চলে যাবে। যে নির্বাচন আসবে তারা কি মারবে? তা এই জন্য আমি বলছি যে দেশ ওনারা চালাতে পারছেন না। এবং প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসও তার ইন্টারভিউগুলোতে মনে হয় যে তিনিও নির্বাচন দিতেই চান। একটা বিএনপি কিন্তু কালকে বলেছে যে অন্তর্বর্তীকালীন সরকারের একটি অংশ নির্বাচন ডিলে করতে চায়। সুতরাং অর্থাৎ এর মানে প্রফেসর ইউনূস একবার 111-এর সময় তিনি চেষ্টা করেছিলেন রাজনৈতিক দল, শেষে উনি কইছে এই কাজ আমার না। আসলে এই কাজ ওনার না, উনি এখন দ্রুত নির্বাচন দিয়ে এইসব হাঙ্গামা, এই সংসার ফেলা নির্বাচন দিয়ে ওনার যার কেক তাক দিয়ে চলে যাক। উনি দেখা যাক সময় কি বলে। বাংলাদেশ ভারত পরিস্থিতি নিয়ে আবার নতুন কথা শোনা গেল। ভারতের সেনাপ্রধান বলেছেন যে নির্বাচিত সরকার এলে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক স্বাভাবিক হবে। উনি আরও বলেছেন, কৌশলগত কারণে বাংলাদেশ আমাদের কাছে প্রতিবেশী, গুরুত্বপূর্ণ, আমরা প্রতিবেশী একসঙ্গে থাকতে চাই, কোনো ধরনের বিদ্বেষ কারোর জন্য ভালো হবে না। এটা ঠিক আছে, এটা উনি আর্মি পারসন, কিন্তু কথাবার্তা ডিপ্লোম্যাটিক বলেছেন। এই কথাগুলো কিন্তু ডিপ্লোম্যাটিক ভাষা। আচ্ছা, কিন্তু বাস্তবে তো তা দেখা যাচ্ছে না। বাস্তবে তো তাদের একের সরকার থেকে শুরু করে মিডিয়া যে স্ক্যান্ডেল শুরু করেছে, আবার এই যে ধরেন কাঁটাতারের বেড়া, আপনি নোম্যান জোনটা তো বাদ দিবেন, তার ভিতরে এসে আপনি কাঁটাতারের বেড়া দিচ্ছেন।
মানুষ গেলে এই যে ধরেন অন্তর্বর্তীকালীন এটা আমার কাছে কেন যেন মনে হচ্ছে যে ওই যে গ্রামে নানা ধরনের আইল নিয়ে দ্বন্দ্ব হয় না, যে আমার অংশের বাইরে থেকে আবার উনি একটু বেড়া দিয়ে দিলেন। এই যে ধরেন 9 জন লোককে গুলি করে হত্যা করেছে বাংলাদেশের, আমার কথা হলো যে প্রধানত চোরাচালান হয় গরু। গরু তো সেই 300-400 কিলোমিটার দূর থেকে ইন্ডিয়ার ভিতর থেকে আসে, তখন একটা ধরছে, মারছে, তাদেরকে ধরছে। যখনই বাংলাদেশের লোক আগায় গেছে, হ্যাঁ বাংলাদেশের গরু যদি চোরাচালান হয়, বাংলাদেশে যে কেনে তারও ইনভলভমেন্ট থাকে, যে এনে দেয় তারও ইনভলভমেন্ট, তাদের তো কেউ ধরে না। মানে এক হাতে তো তালি বাজে না, এক হাতে তো তালি বাজে না। প্রশ্ন এই জায়গায়, আমার কথা হচ্ছে যে দুই দিক থেকে সহযোগিতার চোরাচালি বন্ধ করেন। হ্যাঁ, ফরমাল বাণিজ্য থাক, এটাই তো চাই, দুই দেশই চাই। এবং এমনি যে ভাষায় যেটা বলছে এটা তো সত্য, যে আমরা তো বৃহৎ ভারত বা আমাদের সাথে, বাংলাদেশ ইচ্ছা করে ভারতের সাথে কোনো অবস্থাতেই গোলমাল করতে চাইবে না, সরকারও না, জনগণও না। আমরা তাদের সাথে বন্ধুর সম্পর্ক চাই, দুটোই স্বাধীন দেশ। স্বাধীন দেশের যে যার যেতটুকু প্রাপ্য হওয়া উচিত সেটা পাবে। কারণ ভারতের সাথে আছে 150 কিলোমিটারের ভিতরে কোনো প্রাণঘাতী কিছু করা যাবে না, বাংলাদেশেরও কিন্তু আছে। হ্যাঁ, এটা ব্যাপার হয় না। আমাদের কাঁটাতারের ভিতরে ফেলানি ঝুলায় রাখে, বিচার হয় কোর্টে। সেই ফেলানি যে হত্যা করছে সে স্বীকার করছে কোর্টে, তারপরে তাকে খালাস দেওয়া হয়েছে। অর্থাৎ এটাতে প্রমাণ করে কি, অর্থাৎ ভারত তাদের যে বড় ভাই সুলভ আচরণ সেটাই করে দিচ্ছে, অর্থাৎ দমন পীড়ন করে বাংলাদেশকে করায়ত্ত করে রাখতে চায়। যার এই যে আপনার আধিপত্যবাদী মনোভাব, এই কারণে দক্ষিণ এশিয়ার একটা দেশের সাথে তার সম্পর্ক রাখতে পারে নাই। আবার পরাশক্তি হতে চায়, প্রতিবেশী ঠিক নাই, পরাশক্তি হবে কি করে? এটা যাই হোক, সেটা ভারতের ব্যাপার। পরাশক্তি হইতে চাইলে কতটুকু কি করতে হবে। তবে আমরা পারস্পরিক সম্পর্কের যে একটা মধুর সম্পর্ক চাই, তার কারণে এ বাড়ি ও বাড়ি আমরা মিলেমিশে থাকা। অবশ্যই অবশ্যই। একেবারে শেষের দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে অবশেষে, এবং এটা তো একটা শুভ লক্ষণ। তার কারণ ছাত্র সংসদ, ছাত্রদের পঠন পাঠন, শিক্ষার বিষয়ে আরো মনোযোগী হওয়া, এইটা তো এখন সময়ের দাবি নাকি? এখন খুবই সময়ের দাবি। কারণ ছাত্ররা একটা গ্রুপ সরকার চালানো ব্যস্ত, আর ছাত্ররা লেখাপড়া কিন্তু একটা ব্রেন ড্রেন হচ্ছে, মানে ভ্যাকুয়াম তৈরি হয়ে যাচ্ছে। এই যে স্কুল থেকে শুরু করে ইউনিভার্সিটির ছাত্ররা কিন্তু এই আন্দোলনে ছিল। এখন প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেরা কিন্তু ফিরে গেছে। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ছেলেরা, আমি তো ইউনিভার্সিটির ছাত্র ছিলাম, তারা কিন্তু ওই সমন্বয়ক ছিল যে সমন্বয়ক, তারা কিন্তু পদত্যাগ করে তারা ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেছে। তো আলটিমেটলি সবগুলো শিক্ষা প্রতিষ্ঠানে আমার ডাকসু, ইকসু, জাকসু সব ইলেকশন হওয়া উচিত। ছাত্রদেরকে ওই কর্মে ব্যস্ত করা উচিত এবং লেখাপড়ায় ব্যস্ত করা উচিত। এই যে প্রায় হিসাব করলে 6 বছরের কিন্তু আপনার জেনারেশন গ্যাপ হয়ে যাচ্ছে। এই গ্যাপ দূর করবেন কি করে? ছাত্ররা এখন সরকার চালানো ব্যস্ত, হেলিকপ্টারে চড়ার ব্যস্ত। হেলিকপ্টার উদাহরণ আপনি কল্পনা করবেন না। বলেন না বাংলাদেশের ইতিহাসে কোন সরকার 6 দিনে 18 বার হেলিকপ্টার ভ্রমণ করছে? কোন মন্ত্রী বলেন না। জনগণের ভোটে আসছে তো, বলেন একটা উদাহরণ দেন। আবার এমনকি প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এটা করছে, দেখেন উদাহরণ দেন, পারবেন না। তো সুতরাং এটা এইখানেই বলা হচ্ছে যে ছাত্ররা এই জন্য, এই ছাত্রদের পক্ষে দেশ চালানো সম্ভব না, মানে কমন সেন্সেরই অভাব। অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমাদের প্রিয় অতিথি যে শেষে যে কথাটি বললেন, খুব কষ্টদায়ক কথা, খুব কষ্টের সাথে কথাটা বললেন। এই কষ্টটা আমাদের অনুধাবন করতে হবে, এটা কতটা বাস্তবতা এবং এটা কতটা জরুরি, আদৌ কি জরুরি, এই প্রশ্নটা রেখেই আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। ভালো থাকবেন, খোদা হাফেজ।